আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, দেশে আসলে কি হতে যাচ্ছে? আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কোন অবস্থায় আছে? আমরা কি আসলে একটা স্বাধীন রাষ্ট্র? আমরা কি নিজের ইচ্ছামতো আমাদের এই রাষ্ট্র কোনো একটা দেশের সঙ্গে ব্যবসা করতে পারবে কি পারবে না? অন্য একটি দেশের সঙ্গে আমরা সম্পর্ক রাখতে পারবো কি পারবো না? এটা কি এখন আমেরিকার কথা মতো আমাদেরকে চলতে হবে? এই যে আমাদের যে নব্য পরাধীনতা, যে গুঞ্জন শুনছি, পরাধীনতার যে ক্রন্দন শুনছি, এটা তো আগে ছিল না। এটা তো শেখ হাসিনার জমানাতে ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, সেও তো শেখ হাসিনাকে এইভাবে যে চীনের সাথে ব্যবসা করা যাবে না, এরকম একটা ট্রু শব্দ করতে পেরেছে। আপনারা দেখেছেন কখনো? মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কখনো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে টেলিফোন করে বলবে যে চীনের সাথে ব্যবসা করা যাবে না। আমাদেরকে সেন্ট মার্টিন দিতে হবে। আমাদের কথা মতো এটা করতে হবে। অথবা আমাদের এই প্রোডাক্ট নিতে হবে, দেশের এই কাজগুলো করতে হবে। না হলে তোমাদের সাথে ব্যবসা করব না। এই কথা ১৫ বছরে আমেরিকা বলতে সাহস পেয়েছে? শেখ হাসিনা যখন ১ম আসলো তখন তো ট্রাম্প ছিলেন। তখন তো ট্রাম্প অনেক পাগলামি করেছেন। কিন্তু পেরেছেন? কিন্তু এখন হচ্ছে কেন? অতি সম্প্রতি আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের যে তৈরি পোশাক, আমরা রপ্তানি করি, সেই তৈরি পোশাকে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে ৩৫%। ভালো কথা। এতে আমাদের অসুবিধা কি? হোয়াট ইজ ইওর প্রবলেম? এই যে ৩৫% যে শুল্ক আরোপ করেছে, এই শুল্ক তারা কালেকশন করবে যারা মার্কিন আমদানিকারক তাদের কাছ থেকে। তাদের দেশের লোকেরা ট্যাক্স দেবে। আমাদের কি? আমরা আমাদের মাল বানাবো। মাল বানানোর পরে আমেরিকানরা প্রয়োজন হলে ভালো লাগলে নেবে, নাহলে নেবে না। পৃথিবী অনেক বড় এবং আমাদের কাছ থেকে তখন দেখবেন যে মানে ভারত কিনে নেবে এই মাল। ভারত এই মাল কিনে নেবে, নিয়ে গিয়ে তারা আবার আমেরিকার কাছে বিক্রি করবে। যে সকল দেশ ভিয়েতনামে 20% ট্যাক্স আছে, ভিয়েতনামের বায়াররা আমাদের কাছ থেকে মাল কিনে নেবে। মাল কিনে নিয়ে তারা এখান থেকে ভিয়েতনামে নিয়ে কান্ট্রি অফ অরিজিন তারা চেঞ্জ করে সেখানে পাঠিয়ে দেবে। এটা হলো দুনিয়ার নিয়ম। জাস্ট ১ থেকে ২ মাস কষ্ট হবে। আমেরিকা যদি বাংলাদেশের কোনো পণ্যের উপরে ১০০% ট্যাক্স দেয়, কিচ্ছু হবে না বাংলাদেশের। গার্মেন্টস সেক্টর কিচ্ছু হবে না। আমি এই গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত। আজকে মানে ছোটখাটো নয়। মানে বাংলাদেশে এখন যারা বড় গার্মেন্টস প্রতিষ্ঠান চালাচ্ছেন, এদের অনেকের আগে আমি গার্মেন্টস ব্যবসা শুরু করেছি। অনেকের আগে, যাদের এখন বছরে হাজার কোটি টাকা টার্নওভার হয়। বাংলাদেশে আমি ২০০১ সনে নিজের এই ব্যবসাটা শুরু করেছি, গার্মেন্টস ব্যবসা। আর ৯১ তে আমার অন্য ব্যবসা শুরু। তো ৯১ তে যদি অন্যের ব্যবসা ধরেন, আমার ব্যবসায়িক অভিজ্ঞতা কত বছর হয়ে গেল? আর গার্মেন্টস যদি ধরেন ২০০১ থেকে, তাহলে তো প্রায় ২৫ বছর হয়ে গেল। ২৫ বছর ধরে গার্মেন্টস ব্যবসার অভিজ্ঞতা। এর মধ্যে কত কিছু হলো। ইউরোপের সাথে কত হলো, আমেরিকার সাথে কত হলো, কত বায়ারের সাথে, আমেরিকাতে কত এক্সপোর্ট। এই আমেরিকার এক বায়ার আমার সাথে গন্ডগোল হলো। আমি বললাম যে না, 5% ডিসকাউন্ট তারা চাইলো। আমি দিলাম না। আমি বললাম যে না, ওই মাল আমি $৫০,০০০ মাল আমেরিকাতে করে দিছি। মানে জাস্ট ওই আমেরিকা পুড়ায় দিছে বায়ার। একটা পয়সা আমি পাইনি। কিন্তু তারপর আমি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলাম। কই, আমি ওই কাজ করার পরেও তো মানে আমি টিকে আছি এবং আগের চাইতে ভালো আছি। আর যে সমস্ত লোকজন দেখা গেল যে বায়ারের কথা মতো ডিসকাউন্ট দিয়েছে, 10%, 20%, 30% লস খেতে এখন তারা প্রায় সবাই ব্যবসা থেকে আউট হয়ে গেছেন। বেশিরভাগ লোক টিকে নাই কেউ। ব্যবসা করার জন্য কৌশল দরকার, তাগদ দরকার, আর ভালো প্রোডাকশন দরকার, প্রোডাক্টিভিটি দরকার। সারা দুনিয়াতে আপনার প্যান্ট আমরা যা তৈরি করি, আমরা তৈরি করি কি? প্যান্ট তৈরি করি, শার্ট তৈরি করি, গেঞ্জি তৈরি করি। বলেন তো আমেরিকাতে কেন আমার এক্সপোর্ট করতে হবে? আমেরিকাতে কেন এক্সপোর্ট করতে হবে? আমেরিকাতে আমরা যে সমস্ত জিনিস এক্সপোর্ট করি, ওর চাইতে বরং আমি যদি বাংলাদেশের লোকাল খালি গুলিস্তানে মাল সেল করি, গুলিস্তানে আপনি গিয়ে দেখবেন যে কতগুলো বায়ার আছে, বড় বায়ার আমেরিকাতে আছে, ইউরোপে আছে। তারা যেই রেটে আমাদের কাছ থেকে মাল নেয়, ঠিক সেম রেটে আমি যদি বাংলাদেশে এই মালগুলো বিক্রি করি, আমার লাভ আরও বেশি হবে। এবং আমি এই যখন বিনা শুল্কে
কাপড় আনছি, আমি যদি বলি যে না বিনা শুল্কে কাপড় আনবো না, আমি সরকারকে ইম্পোর্টের 30% 40% ট্যাক্স দিয়ে আমি শুধুমাত্র বাংলাদেশের লোকাল মার্কেট ধরবো, এই মার্কেট ডেভেলপ করে যাবে। এবং এই লোকাল মার্কেট থেকে তখন আমেরিকান বায়াররা এই গুলিস্তানে বঙ্গবাজারে এসে তারা এই বাংলাদেশের গার্মেন্টস সামগ্রী কিনে প্লেন ভরে ভরে কন্টেনার ভরে ভরে তারা এই দেশ থেকে নিয়ে যাবে। এবং ঠিক সেম কাজটা আমাদের দেশের লোকজন চায়নাতে গিয়ে করে। আপনি গিয়ে দেখেন আমাদের এই যে গার্মেন্টস মার্কেটের একটা বিরাট অংশ কিন্তু চায়নার গুয়াংজো থেকে আসে। আমাদের যে বায়াররা, গুলিস্তানের যারা বায়ার আছে, তারা গুয়াংজোতে যায়, এখানে গিয়ে হোটেলে থাকে, তারপর শেষে সেখান থেকে গিয়ে তারা বিভিন্ন মার্কেটে গিয়ে মাল কিনে চাইনিজ যারা সাপ্লায়ার আছে তাদের কাছে দিয়ে আসে, এবং সেখান থেকে কন্টেনার ভরে ভরে যে মালগুলো আসে এগুলো আপনি গিয়ে দেখেন, এই যে কম্বল বলেন, শার্ট দেখেন, প্যান্ট দেখেন, যে চাইনিজ প্রোডাক্টগুলো দেখেন, জ্যাকেট দেখেন, বসুন্ধরা মার্কেট গিয়ে দেখেন, পল্টন যে পুলিশ সুপার মার্কেট আছে সেখানে গিয়ে দেখেন, গুলিস্তানে বড় বড় মার্কেট দেখেন, শত শত কন্টেনার চায়না থেকে আসে, যারা ওই যে আমাদের যেমন কেরানীগঞ্জে কুটির শিল্প আছে গার্মেন্টসের, 20, 25, 30, 40টা মেশিন নিয়ে বসে আছে, 200 মেশিন নিয়ে বসে আছে, জাস্ট ওই গার্মেন্টসের যে ফ্যাব্রিকগুলো ঝুট হিসেবে বিক্রি করা হয় ওই ফ্যাব্রিকগুলো দিয়ে এরা তৈরি করে। তো এদের কাছ থেকে বিভিন্ন যারা পাইকারি কিনে গুলিস্তানে নেয়, আবার গুলিস্তান থেকে খুচরা যারা বিক্রেতা তারা সারা বাংলাদেশে ছড়িয়ে দেয়। ঠিক তদ্রূপ চায়নাতে এরকম অসংখ্য মার্কেট আছে, এবং সেই অসংখ্য মার্কেটে যে প্রোডাক্টগুলো হয়তো একজনে কিনলো একটা শার্ট 300 টাকা দিয়ে, সেই মার্কেটগুলোই মেড ইন চায়না লেখা আছে যারা বা অমুক ডানহিল, এই বাংলাদেশে ঢাকা শহরে এসে 3000 4000 টাকা করে সেই মালগুলো বিক্রি হচ্ছে। ঠিক একই ঘটনা আপনি দেখেন, আমরা এখানে আমাদের বাংলাদেশে একটা ডানহিলের একটা শার্ট তৈরি হচ্ছে। তো যে লোক ডানহিলের একটা শার্ট তৈরি করছে সে পার ডজনে 1 ডজন ডানহিলের শার্ট সেলাই করে সে বড় জোর আমার কাছে মনে হচ্ছে না যে $30 বেশি এখন ডানহিল পায়, আর অন্যান্য যারা আছে ডজনে $20 বেশি না। তো $20 মিনস কত বর্তমান রেট অনুযায়ী? ধরেন 3000 টাকা। তো 3000 টাকা 1 ডজন শার্টের সেলাই। প্যান্টেরও একই অবস্থা, মানে জিন্স প্যান্ট 1 ডজন প্যান্ট সেলাই করবেন আপনি পাবেন সর্বোচ্চ 3000 টাকা, এর বেশি না। এখন আপনি ফেরদৌসে যান তো একটা প্যান্ট সেলাই করতে, কয় টাকা লাগে? 1 ডজন প্যান্ট সেলাই করেন 6000 টাকা দিতে হবে মিনিমাম, 500 টাকার নিচে তারা কোনো প্যান্ট সেলাই করে না। কিন্তু ফেরদৌসে যে কোয়ালিটি, মানে আমাদের গার্মেন্টসগুলোতে যে কোয়ালিটি, অত্যাধুনিক মেশিন, তার 25% কোয়ালিটিও ফেরদৌস, সানম্যান বা ওই যে ইন্ডিয়ান যে কোম্পানিগুলো আছে বাংলাদেশে, রেমন্ড, তারা কিন্তু সেই কোয়ালিটি মেনটেন করতে পারে না। আমাদের গার্মেন্টসগুলো এত অত্যাধুনিক, তা আমরা সেগুলো আমেরিকাকে দিচ্ছি, দিয়ে আমেরিকাতে এই বাংলাদেশের মালগুলো ওয়ালমার্টে গিয়ে দেখেন, অন্য জায়গাতে গেলে পানির দামে বিক্রি হচ্ছে আর ফুটপাতে বিক্রি হচ্ছে। ইটালিতে যারা থাকেন তারা দেখেন সব কিছু ফুটপাতে বিক্রি হচ্ছে বাংলাদেশের এই মালগুলো। এবং যারা বিক্রি করছে, এই যে যত বড় বড় বায়ার দেখেন, যা কিছু বলেন ভায়া মিডিয়া, এখানে অনেক কিছু আছে। তা আপনি যদি বাংলাদেশ মার্কেটটা কোয়ালিটিটা ঠিক রাখতে পারেন, পুঁজিটা ঠিক রাখতে পারেন, আমাদের ব্যাংকিংটা ঠিক থাকে এবং আমাদের প্রোডাকশন লাইনটা থাকে, এখন আমাদের যে রেট আছে তার চেয়ে দ্বিগুণ রেটে ওরা এসে হাতে পায়ে ধরে তারপর এখান থেকে নেবে। আমি আপনাকে জাস্ট যে যখন করোনা হলো, তো ওরা তো ইউরোপের এবং আমেরিকার বায়াররা এই কমপ্লায়েন্স লাগতে হবে, অ্যাকর্ড লাগতে হবে, বিভিন্ন রকম যাকে ভুং ভাং কথাবার্তা বলে। করোনার সময় যখন এরকম অর্ডারে শর্ট পড়লো, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেল, অনেক বড় বড় বায়ার যারা এত নাকুচু যে কমপ্লায়েন্স না হলে হবে না, ট্রেড অ্যাসোসিয়েশন থাকতে হবে, ক্যান্টিনের খাবার মান থাকতে হবে, এমনকি গার্মেন্টসে যে সমস্ত মেয়েরা কাজ করে তাদের মেডিকেল ট্রিটমেন্ট কীভাবে দেওয়া হচ্ছে, তাদের স্যানিটারি মানে সামগ্রী কীভাবে দেওয়া হচ্ছে, স্যানিটারি ন্যাপকিন দেওয়া হচ্ছে কিনা, এই জিনিসগুলো যারা এসে চেক করে তারপরে ফ্যাক্টরিতে ঢুকে, তারা ওই 2 লাইন 3 লাইনের ছোট ছোট ফ্যাক্টরিতে জাস্ট ভিক্ষুকের মতো, পাগলের মতো ঘুরছে তাদের এই মালগুলো সেলাই করার জন্য করোনার সময়টাতে। ইট ডিপেন্ডস অন আপনার কী অবস্থা হয়েছে। ভিয়েতনামে কয়জন লোক আছে, আপনারা কয়জন ভিয়েতনামে গেছেন? এই খালি আমরা ভিয়েতনামে ভয় পাচ্ছি। ভিয়েতনামের যে টোটাল শিল্প, তাদের যে স্যালারি অ্যান্ড ওয়েজেস এবং তাদের যে জনসংখ্যা, আমাদের বাংলাদেশের এই মার্কেটের 10%ও তারা ভিয়েতনামে নিতে পারবে না, তাদের সে ক্যাপাসিটি নেই। তারা বাংলাদেশকে মানে টেক্কা দেওয়ার জন্য ইথিওপিয়াতে মার্কেট তৈরি করার চেষ্টা করেছে, 100% ফেল আমেরিকানরা, ইউরোপিয়ানরা। তারপরে তারা পুরো মানে একেবারে জিরো ট্যাক্স দিয়ে আফ্রিকাকে
তারা করার চেষ্টা করে। কিন্তু এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের ডিবিএল গ্রুপ বিশাল, তাদেরকে আফ্রিকা সরকার, ইথিওপিয়া সরকার হাজার একর মানে ৪-৫ হাজার বিঘা জমি দিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশ থেকে তারা টাকা নিয়ে ইনভেস্ট করছে, কিন্তু কিচ্ছু করতে পারেনি। এবং অনেকে সবাই ধরা খেয়েছে যারা বিদেশে গেছে ইথিওপিয়াতে। তারপরে কম্বোডিয়ার কথা বলা হয়, ভিয়েতনাম বলা হয়। আমি তো এই দেশগুলো ভ্রমণ করে আসছি, সেখানে বায়ার্স মিটিং করে আসছি। চীন এখন এই গার্মেন্টস প্রোডাক্টে যাচ্ছে না, বিকজ তাদের স্যালারি ওয়েজ এত বেড়ে গেছে যে এখানে তারা মানে লো প্রোডাক্ট করতে পারছে না, তারা হাই এন্ডের প্রোডাক্টে চলে গেছে। ইন্ডিয়াতে একই অবস্থা। ইন্ডিয়াতে মানে বেশিরভাগ এলাকা আমাদের চেয়ে খারাপ, এবং ওখানে শিল্পপ্রবণ না। তাদের যে সকল এলাকাতে শিল্পপ্রবণ এলাকা, এখন অনেক ইন্ডিয়ান কোম্পানি, চাইনিজ কোম্পানি তারা বাংলাদেশে পাগলের মতো ঘুরতেছে ফ্যাক্টরি সেট আপ করার জন্য। তো এই যে মানে যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের এই বাস্তব অভিজ্ঞতা না থাকার কারণে, হীনমন্যতার কারণে, আপনি চিন্তা করেন আমরা আমেরিকাতে $8 বিলিয়ন এক্সপোর্ট করি। তো $8 বিলিয়ন যদি এক্সপোর্ট করেন তাহলে ওটার নেট প্রফিট কত? নেট প্রফিট সর্বোচ্চ 5%। $8 বিলিয়ন সর্বোচ্চ 5% যদি লাভ করেন, লস করলে তার মানে আনলিমিটেড, সর্বোচ্চ মানে 1% to 5% হলো লাভ। এই 5% যে লোক লাভ করলো তার পিছনে বিদ্যুতে সরকার সাবসিডি দিচ্ছে, পোর্টে সরকার সাবসিডি দিচ্ছে, কাস্টমস পোর্ট 100% সাবসিডি দিচ্ছে, ওখান থেকে এক্সপোর্টে কোনো ট্যাক্স নেওয়া হচ্ছে না। তাহলে কি হচ্ছে, আমরা যে 5% লাভ করছি মূলত ওখানে যে কর্মসংস্থানগুলো হচ্ছে, টোটাল ধরেন গ্রস প্রফিট 15 to 20%, $8 বিলিয়ন, স্যালারি, ওয়েজ, বিদ্যুৎ বিল সব কিছু বাদ দিলে একটা মালিকের 1 থেকে 5% তার নেট প্রফিট থাকে। তাহলে মালিক যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কথা হবে। এবং এখানে দেখেন বিদ্যুৎ বলেন অন্যান্য বলেন, সরকারকে এই